বাংলাদেশের ক্রিকেটটাকে আমার মাঝে মাঝে আগাথা ক্রিস্টির তৈরি করা রহস্যের ভুবন মনে হয়। এই দেশের ক্রিকেটের রহস্যের কোনো শেষ নাই। এই মোসাদ্দেক হোসেন সৈকত একটা রহস্য। ২ দিন আগে তো সৌম্যর রহস্যের কথা বললাম। লিটন দাস ইটসেলফ একটা রহস্য। মার্শাল আইয়ুবের কথা খুব মনে পড়ে, মার্শালের নিয়ে একদিন বলবো। মার্শাল একটা বিরাট রহস্য। তবে আমার কাছে মনে হয় এই রহস্যের যদি তালিকা করেন তাহলে একদম ১-২-তে থাকা উচিত যে মোসাদ্দেক হোসেন সৈকত কেন বাংলাদেশের টেস্ট এবং ওয়ানডেতে অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠল না, এবং এই আজকে ২০২৪ সালেও কেন বাংলাদেশের ন্যাশনাল টিমে সৈকত নাই। এটা বিরাট একটা গবেষণার বিষয়। আমি মনে করি যে তারা নিয়ে পিএইচডিও হতে পারে এই বিষয়টা নিয়ে। মানে এই দায়টা কার এবং কিভাবে ঠিক ব্যাপারটা ঘটলো, সৈকত কিভাবে স্রোতের বাইরে চলে গেল, এই পুরো ব্যাপারটা নিয়ে একটা বিরাট গবেষণা হতে পারে। তো আমরা তো পিএইচডি করতে পারবো না, আমরা একটু সামান্য আলাপ করে দেখি যে সৈকতের রহস্যটা আসলে কি। ওই আমার কন্টেন্টগুলো যেরকম হয়, শুরুতে আসলে একটু তো বলে নেওয়া লাগে যে সৈকত কে কি। আপনারা সবাই জানেন, তারপরে যদি কেউ না জানেন তাদের জন্য একটু সংক্ষেপে বলি। মোসাদ্দেক হোসেন সৈকত হচ্ছে ময়মনসিংহের গর্ব। ময়মনসিংহ তো বাংলাদেশের ক্রিকেট এবং বিভিন্ন সেক্টরে কম সাপ্লাই দেয় নাই। তার ভিতরে ধরেন বাংলাদেশের বাহাতি অফ স্পিনের যে পায়োনিয়র বলতে পারেন, সেই রামচাঁদ গোয়ালা ময়মনসিংহ থেকে আসছেন। এরপরে রিয়াদ আসছে, ভিতরে সাইফুল ভাই সহ অনেক বড় বড় ক্রিকেটার ময়মনসিংহ থেকে আসছে। একসময় আপনারা জানবেন যে ঢাকা থেকে বড় তারকারা বিভিন্ন দল নিয়ে ময়মনসিংহ যেতেন ময়মনসিংহ লিগ খেলতে। ময়মনসিংহ কিন্তু বাংলাদেশের ক্রিকেটের একটা পীঠস্থান ছিল। সেই ময়মনসিংহ থেকে মোসাদ্দেক হোসেন সৈকত উঠে আসছে, এবং সৈকতের উঠে আসার পেছনে ওর বাবা আবুল কাশেমের একটা দুর্দান্ত গল্প আছে। ওর বাবা ছিলেন ময়মনসিংহ স্টেডিয়ামের, জেলা স্টেডিয়ামের একজন কর্মী। বিভিন্নভাবে স্টেডিয়ামের কাজকর্মের সঙ্গে ইনভলভ ছিলেন, এবং মজার ব্যাপার ছিল যে উনি শুধু স্টেডিয়ামে কাজ করতে হয় বলে করতেন না, হয়তো আরও অপশন ছিল, চাইলে অন্য কোনো ছোট বড় প্রফেশনে চলে যেতে পারতেন। ওনার মূল নেশা ছিল ক্রিকেট, এবং সেই নেশা থেকে উনি যেটা করতেন যে উনি আবার ছোটদের ক্রিকেট শেখানোর একটা কাজও করতেন। মানে একদম ডাইরেক্ট কোচিং বা এটা আমি বলবো না, মানে উনি ছোটদের নিয়ে একটা থাকে না, আগে এই টাইপের লোকরাই না বাংলাদেশে খেলাধুলাটা ধরে রাখতো। ওই যে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, সারাদিন স্টেডিয়ামে চাকরি করা, তারপরে বিকেলবেলা এলাকার সব ছোটো মোটো এক করে ওইগুলারে দিয়ে দল করে ছোট ছোট টুর্নামেন্টে অংশ নেওয়ানো, এবং তাদেরকে নানাভাবে ক্রিকেট শেখানো, শেখায় গড়ে পিঠে তোলা। মানে লোকটা ময়মনসিংহের ক্রিকেটে এই আধুনিক যুগে সবচেয়ে বড় নিবেদিত প্রাণ মানুষ ছিলেন এই আবুল কাশেম সাহেব। তা আবুল কাশেম সাহেব বাচ্চাদের নিয়ে কাজ করতেন। ঠিক সেই সময় তার মনে হলো যে আমার ছেলেটাও তো আস্তে আস্তে বাচ্চাটা একটু একটু ইয়ে হয়ে উঠতেছে, ব্যাট ধরতে পারে, একটু হাত ঘুরায় বল করতে পারে। উনি এনে ওই বাচ্চাদের সঙ্গে ভিড়ায় দিলেন। কিছুদিনের মধ্যে বোঝা গেল যে সৈকত, মানে মোসাদ্দেক হোসেন সৈকত, সেই আবুল কাশেম সাহেবের এই ছেলেটা, এইটা অ্যাবোভ অল। মানে যেসব বাচ্চারা নিয়ে আবুল কাশেম সাহেব কাজ করেন তাদের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি এটা। সবার চোখ পড়ে গেল একদম। মানে রিয়াদ থেকে শুরু করে যারা ময়মনসিংহের লোকাল সবাই বুঝে ফেললো যে এই ছেলেটা বড় হবে। ইভেন এর কিছুদিনের মধ্যে সৈকতের দুটো ছোট যমজ ভাই আছে, সান আর মুন, ওরা দুজনও মাঠে আসা শুরু করলো। আবুল কাশেম সাহেবের তখন একটাই স্বপ্ন, ওনার ঘনিষ্ঠদের সঙ্গে আমি আলাপ করছি বিভিন্ন সময়, সৈকতের একটা বন্ধুর সঙ্গে আমার বেশ সখ্যতা ছিল, সেও আমারে বলছে যে কাশেম আঙ্কেলের তখন একটাই ড্রিম যে এই 3টা ছেলের মধ্যে কোনো একটা, স্পেশালি সৈকত ন্যাশনাল টিমে খেলবে। সেই ঘটনাটা হলো, সৈকত ন্যাশনাল টিমে খেললো, ন্যাশনাল টিমের 3 ফরম্যাটেই সে জাতীয় দলের জার্সি পরলো। কিন্তু দুর্ভাগ্যচক্রে সৈকতের বয়স যখন 13, মানে ও জাস্ট বিকেএসপিতে ঢুকছে, এর পরপরই ওর বাবা মারা গেলেন। এটা ওর জন্য প্রথম বড় ট্র্যাজেডি ছিল। জাতীয় দলের সৈকত খুব বড় কোনো আঁচড় কাটার সুযোগ পায় নাই, কাটতে পারে নাই আমি বলবো না, কাটার সুযোগ পায় নাই, কিন্তু জার্সিটা তো পড়ছে। আর ডোমেস্টিকের সৈকত এই গত বছর পর্যন্ত, মানে লাস্ট যে সিজনটা শেষ হলো সে পর্যন্ত ডোমেস্টিকের সৈকত লাস্ট 10 বছরে আমি মনে করি বাংলাদেশের ডোমেস্টিকে ওয়ান অফ দি মোস্ট লিজেন্ডারি ক্রিকেটার। এই দৃশ্যগুলো ওর বাবা দেখে যেতে পারেন নাই, ওর বাবার যে স্বপ্ন সেটা উনি দেখে যেতে পারেন নাই। সান আর মুনও কিন্তু প্রিমিয়ার লিগ খেলে, ওরা যমজ ভাই দুজন। এর ভিতরে বোধহয় সান একটু বেটার, আমি জানি না ঠিক দুইবার মধ্যে কে কেমন, আমি দেখি নাই ওদের খেলা কখনো, কিন্তু সানমুনের নাম শুনছি। এখন খেলে কিনা জানি না, বছর 2 আগে পর্যন্ত জানতাম সানমুনও প্রিমিয়ার লিগ খেলে। আর সৈকত তো এখনও দাপটের সঙ্গে খেলতেছে। তো আমরা আসলে আলোচনায় আসি যে সৈকত আসলে কিভাবে জাতীয় দলে আসলো এবং কিভাবে সে জাতীয় দলে একটা রহস্যের মধ্যে পড়ে গেল। সৈকত জাতীয় দলে আসলো অ্যাকচুয়ালি বাংলাদেশের সম্ভবত প্রথম ক্রিকেটার হিসাবে ঘাড়ে 3টা ডাবল সেঞ্চুরির রেকর্ড নিয়ে।
প্রথম ক্রিকেটার হিসাবে। মানে বুঝেন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে কিন্তু ডাবল সেঞ্চুরি খুব বেশি নাই। একটা সময় আমরা হিসাব রাখতাম যে এই মিলে মোট হয়েছে 11টা, এই মিলে মোট হয়েছে 12টা। সেখানে সৈকত 3টা ডাবল সেঞ্চুরি করে ন্যাশনাল টিমে আসলো। তার ভিতরে একই সিজনে 2টা ছিল, একটা বোধহয় 280+ ছিল, মানে অল্পের জন্য সৈকত করতে পারলো না, ট্রিপল করতে পারলো না। এর ভিতরে বড় বড় পার্টনারশিপ রেকর্ড অমুক তমুক। সৈকত মাঠে নামা মানেই তখন রেকর্ড আর রেকর্ড। ওদিকে আবাহনীর হয়ে একদম মানে ফলগু ধারা, রানের ফলগু ধারা। মানে ওর অ্যাভারেজ কোনো সিজনে 70-র নিচে নামে না, 75-80 এরকম অ্যাভারেজে ওয়ান ডেতে খেলে। মানে ধুমায় খেলতেছে ওয়ান ডে আর ফার্স্ট ক্লাস। টি-20তে ওর পারফরমেন্স খুব একটা ভালো না, এবং এই রকম পারফরমেন্স দিয়ে ওয়ান ডেতে শুরু করলো। ওয়ান ডেতে সব মিলে বোধহয় গোটা 40 ম্যাচ খেলছে। আমি একদম মানে দ্রুত বলে ফেলি, গোটা 40 ম্যাচ খেলছে। টি-20 খেলছে গোটা 30 বা 37টা টি-20 খেলছে। টেস্ট খেলছে 4টা। এই নাম্বারগুলো দেখে আপনার কিছু মনে হয়? এই নাম্বারগুলো একটু ভাঙায় বলি। প্রথমে টেস্টের কথা বলি। 4টা টেস্ট খেলছে এই ছেলেটা 5 বছরে। একটা ছেলে যে হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটে, ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবচেয়ে সাকসেসফুল ব্যাটসম্যানদের মধ্যে একজন, এবং সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের মধ্যে একজন, সবচেয়ে বেশি লং ইনিংস খেলতে পারা ব্যাটসম্যানদের মধ্যে একজন। সে 5 বছরে 4টা টেস্ট খেলতে পারছে। এই ছেলের স্ট্যাটিস্টিক্স দেখে আপনি কি বুঝবেন? এই ছেলের স্ট্যাটিস্টিক্স বের করে কি বোঝা সম্ভব যে 5 বছরে যে লোক 4টা মাত্র টেস্ট খেলার সুযোগ পেয়েছে, সেই লোকটারে আপনি স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝতে চান? তারপরেও বুঝতে পারেন অ্যাভারেজ বোধহয় 20-22 টেস্টে, 4 টেস্টের অ্যাভারেজ বা কি বের করবেন। আর তারপরেও 12-13টা উইকেট আছে। মানে সৈকত যে কত বড় অলরাউন্ডার, আপনি এটা বোঝারই সুযোগ দিলেন না। 5 বছরে 4টা টেস্ট খেলালেন, ভালো কথা। এবার হচ্ছে 6 বছরে তারে 30টার মতো ওয়ান ডে খেলালেন। তার তো মূল ফরম্যাট এই দুইটা, টেস্ট এবং ওয়ান ডে। 6 বছরে 30টা ওয়ান ডে, মানে এই 6 বছরে কিন্তু বাংলাদেশ মোর দ্যান 100 ওয়ান ডে খেলছে। আপনি হয়তো 6 বছরে 30টা ওয়ান ডের মজাটা বুঝবেন না। এই 6 বছরে বাংলাদেশ 100-র উপরে ওয়ান ডে খেলছে। তার মানে তাকে 70টা ওয়ান ডে হয় বেঞ্চে নতুবা স্কোয়াডের বাইরে থাকতে হয়েছে। মানে সে কখনো টানা 10টা ম্যাচ একসঙ্গে খেলতে পারে না। ফলে এর 50 আছে, 3-4টা অমুক আছে তমুক আছে, এগুলোর আমি কোনো স্ট্যাটিস্টিক্সই মনে করি না। মানে অন্য কোনো ব্যাটসম্যান হলে আমি ধরেন স্ট্যাটস খুলে নিয়ে বসতাম যে ও 37টা ওয়ানডেতে এত করছে, 4টা টেস্টে এত করছে, এগুলো বলে বোঝানোর চেষ্টা করতাম যে ও অন্যায্যতার শিকার হচ্ছে। ওর অন্যায্যতার শিকার বুঝতে স্ট্যাটিস্টিক্স দেখা লাগে না, এবং স্ট্যাটিস্টিক্স আসলে হয় না। একটা ছেলে যখন মোর দ্যান 60% ওয়ানডে ম্যাচে চান্স না পায় তার ক্যারিয়ারের সোনালি সময়টায়, এবং মানে মাত্র 4টা টেস্ট খেলে 5 বছরে, তার স্টার্স দিয়ে কিচ্ছু প্রুফ হয় না। মানে সে তাকে তো ধারাবাহিক হতে হবে। দেখেন তার মধ্যেও সৈকত কিন্তু আমাদের ওই যে এখন পর্যন্ত আমাদের যে একমাত্র ওয়ানডে ইন্টারন্যাশনাল ট্রফিটা ওই যে আয়ারল্যান্ডে জিতছিলাম আমরা, ওয়েস্ট ইন্ডিজে হারায়, ওটার পেছনে কিন্তু সৈকতের একটা দারুণ ভূমিকা ছিল। মূলত সৈকতই জিতেছিল। তারপরেও এই ছেলেটা ওয়ানডেতে রেগুলার হতে পারে নাই। কিন্তু কি হয়েছে, এর মধ্যে তারে আমরা গোটা 40 টি-20 খেলায় ফেলাইছি। মানে আজগুবির একটা সীমা আছে। সৈকত যখন প্রথম ওয়ানডেতে ডাক পাইল, সেটা মনে হয় আফগানিস্তানের এগেনস্টে, তখন আমি সৈকতের একটা ইন্টারভিউ করছিলাম। মানে ইন্টারভিউ মানে ওই যে প্রশ্ন উত্তর না, ওর কথা দিয়ে সাজায় একটা স্টোরি করছিলাম। তো ওইখানে আমি তার জিজ্ঞেস করছিলাম, তখন তো সৈকত বাচ্চা ছেলে, যে আপনার পছন্দের ফরম্যাট কোনটা? ও বলছে প্রথম হচ্ছে ওয়ানডে, ও সবচেয়ে ওয়ানডেটাই পছন্দ করে, এবং সেটা বোঝাও যায়, ঘরোয়া ক্রিকেটে ওর ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্স। তারপরে হচ্ছে টেস্ট। ও বলে যে এই দুটো সব ফরম্যাট নিয়ে আমার স্বপ্ন। একটা ক্লাসিক ব্যাটসম্যানের মতো, সাধারণত ও হচ্ছে একটু ওল্ড স্কুল টাইপের ক্রিকেটার মানসিকতার দিক থেকে। ও টি-20 খুব একটা পছন্দ করে না। তো বলছে দিস ইজ নট মাই গেম। আমি ওরা জিজ্ঞেস করছি যে টি-20 স্বপ্ন দেখেন না? তা বলছে যদি কখনো নিজেরা প্রুভ করতে পারি, ওরকম ব্যাটিং করতে পারি, হয়তো খেলেও ফেলতে পারি, কিন্তু ওইটা আমার গেম না, আমি আসলে ওটা অতটা পছন্দ করি না। ইন্টারেস্টিংলি এই ছেলেটা যেহেতু বাংলাদেশে টাকা পয়সা পাওয়ার একমাত্র উৎস হচ্ছে, বড় উৎস হচ্ছে বিপিএল, ফলে বিপিএল খেলছে। বিপিএলও ওরকম কিছু করতে পারে না, কিন্তু আমাদের ম্যানেজমেন্ট, আমাদের আগাথা ক্রিস্টির মতো ম্যানেজমেন্ট, মানে রহস্য তৈরি করতে পারা ম্যানেজমেন্ট, তাকে গোটা 40 টি-20 খেলায় ফেলছে। এবং খুব বিস্ময়করভাবে, যদিও এই কাজটা আমাদের ম্যানেজমেন্ট রেগুলার করে থাকে, টি-20 ব্যর্থতার কারণে তাকে ওয়ানডেতে বাদ দেওয়া হয়েছে বারবার। এক সিরিজে দেখা গেছে ওয়ানডেতে একটা ম্যাচ খেলছে, তারপরে 2টা টি-20 খেলছে, টি-20তে খারাপ করছে, তো পরের সিরিজে সে ওয়ানডে দলে ডাক পায় নাই। এই ঘটনা সৈকতের ক্ষেত্রে অহরহ ঘটছে, যে একটা সিরিজে ওয়ানডে খেলছে, খেলার পরে ওয়ানডেতে মোটামুটি করছে, টি-20তে ব্যর্থ হয়েছে, টি-20তেও ব্যর্থ তো হবেই,
ও তো আর ওই ধরনের মারকুটে ব্যাটসম্যান না যে যে কোনো সময় ইম্প্রোভাইজ করে রান বের করে ফেলতে পারে। ও তো দেখে শুনে খেলতে হয়, ওর সেট হইতে হয়, ও ওয়ানডে বা টেস্ট খেলতে পারে, ও তো টি-20 পারে না। টি-20তে ওর পারফরমেন্স দেখা হয়েছে, সেইটা খারাপ দেখে পরে নির্বাচকরা বলছে যে ও ফর্মে নেই, ফলে ওরে পরের সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। হোয়াট এ ফানি মানে কান্ট্রি আমরা কিসের মধ্যে আসি। আগাথা ক্রিস্টি তো তবু কম রহস্য তৈরি করছে, আমি তো আমাদের ক্রিকেট ম্যানেজমেন্টের রহস্যে মুগ্ধ হয়ে যাই। তো এই সৈকত শেষ পর্যন্ত 2022 সালে সর্বশেষ ইন্টারন্যাশনাল খেলছে, তারপরে 2 বছর অলমোস্ট শেষ হতে আসলো, এই 2 বছরে আর ডাক পায়নি। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন এই 2 বছরে সৈকত কী করছে। যথারীতি টি-20তে তার তেমন কোনো পারফরমেন্স নেই, এবং দুঃখজনকভাবে সৈকত সম্ভবত ফার্স্ট ক্লাস ক্রিকেটেও তার মজুটা একটু হারায় ফেলছে। এটা আবার ফিরে পাবো, তো বয়স কম, 2 দিনের ছেলে সৈকত, ফলে আবার ফার্স্ট ক্লাস ক্রিকেটেও মজুটা ফিরে পাবে। গত 2 সিজন আমি দেখলাম স্ট্যাটিস্টিক্স, ফার্স্ট ক্লাস ক্রিকেটে খুব ভালো কিছু করতে পারে নাই, কিন্তু ওয়ানডে থেকে মানে এক লিস্টে ম্যাচে কিন্তু মানে আমাদের যে প্রিমিয়ার লিগ হয় সেখানে কিন্তু সে দুর্দান্ত। গত সিজনে জাস্ট গত শেষ হওয়া সিজনটাতেই সে আবাহনীর হয়ে 71 অ্যাভারেজে রান করছে লাস্ট সিজনে প্রিমিয়ার লিগে, এবং সে 21টা উইকেট নিচ্ছে গত সিজনে। তাহলে আপনি কি বুঝলেন? একজন জেনুইন ডানহাতি স্পিনার, একজন জেনুইন মিডল অর্ডার ব্যাটসম্যান। আমরা এখন ঠিক আমাদের ওয়ানডে দলে বা টেস্ট দলে ঠিক কী খুঁজতেছি বলেন তো? একটু ভাবেন যে আমাদের টেস্ট বা ওয়ানডে দলে সবচেয়ে বড় ক্রাইসিস কি? একটা অলরাউন্ডার, একটা অলরাউন্ডার যে স্পিন করতে পারবে জেনুইনলি 10 ওভার, বা টেস্ট হলে বেশ কিছুক্ষণ স্পিন বোলিং করে দিতে পারবে, এবং সলিড মিডল অর্ডার ব্যাটিং করতে পারবে। সেই জিনিসটা সাকিব আল হাসানের পরে মিসিং। আমরা এরে খুঁজতেছি, ওরে খুঁজতেছি, সৌম্যরে খুঁজতেছি, নাসুমরে খুঁজতেছি, কেন রে ভাই? একটা ছেলে ইনফর্ম আছে, একটা ছেলে প্রিমিয়ার লিগে সমানে রান করতেছে, উইকেট পাচ্ছে, আপনি তার দিকে ফিরে তাকান না কেন? আমি জানি চান্দিকা হাথুরুর সিংয়ের সঙ্গে তার একটা সমস্যা ছিল। চান্দিকা হাথুরুর সিংয়ের কখনো এই ছেলেটারে সহ্য করতে পারতো না। হাথুরুর সিংয়ের 3টা বাংলাদেশে বড় শত্রু যদি থাকে ইয়াংদের মধ্যে, সিনিয়র তো সবাই ওর শত্রু, ইয়াংদের মধ্যে 3টা বড় শত্রু আমি একদম নাম বলে দিই: মুমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, আর হচ্ছে মুসাদ্দেক হোসেন সৈকত। এই 3টারে সে 2 চোখে দেখতে পারে না। সেটা কেন আমি জানি না, মানে 3টার একটা কমন ব্যাপার আছে যে 3টাই খুবই ভদ্র, খুবই বিনয়ী। আপনার সঙ্গে গল্প করতে বসলে দাদা দাদা করবে, আমাকে করে দাদা দাদা, বা সবাইকে তাইরা খুব ভালোবাসে, কিন্তু 3টাই খুব টোটকাটা। 3টাই খুব টোটকাটা, ফট করে মুখের উপরে কিছু একটা বলে ফেলায়। মানে আপনি ওর খুব অপছন্দের কাজ করবেন, ও মুখের উপরে বলে ফেলবে। আমার ধারণা এই ঠোঁটকাটা স্বভাবের জন্য ও হাথুরুর সিংয়ের খুব অপ্রিয় পাত্র হয়েছে, এবং সেটা সাফার করতেছে 3জনই ক্যারিয়ার দিয়ে একদম। মুমিনুল তো তার ওয়ানডে ক্যারিয়ারটা হারাই ফেলছে হাথুরুর সিংয়ের কারণে। আফিফ আর সৈকত অলমোস্ট ইন্টারন্যাশনাল ক্যারিয়ারই হারাইতে ধরছে। সৈকতকে আমি এখন, নতুন বোর্ড আসছেন, নতুন ম্যানেজমেন্ট আসছেন, আমি সবাইকে একদম হাত জোর করে অনুরোধ করি সৈকতকে ফেরানোর ব্যবস্থা করেন। সৈকতকে যেহেতু সে ওয়ানডেতে ফর্মে আছে, ওয়ানডে টিমে ব্যাক করান, ওয়ানডে টিমে তার সার্ভিসটা নেন। ওখানে আমাদের একটা অলরাউন্ডার, ব্রিলিয়ান্ট অলরাউন্ডার খুব জরুরি দরকার। সৈকতের মতো একটা স্পিনার, সৈকতের মতো একটা ব্যাটসম্যান খুব জরুরি দরকার। তাকে ওখানে নেন, এবং আমার ধারণা ওই কনফিডেন্সটা পেলে খুব দ্রুত আবার ফার্স্ট ক্লাসের কনফিডেন্সটাও পাবে, এবং ওর যেটা মূল জায়গা, ওর মূল জায়গা তো লঙ্গার ইনিংস খেলা। আমি বলতেছি না যে ও মার্শালের মতো টেকনিক্যালি অসাধারণ টেস্ট ক্রিকেটার। মার্শাল বাংলাদেশে আমার দেখা এই জেনারেশনের সবচেয়ে ভালো টেস্ট ক্রিকেটার। সে মার্শালটা নিয়ে আরেকদিন আলাপ করব, কিন্তু ও দুর্দান্ত টেস্ট ব্যাটসম্যান, ও দুর্দান্ত লঙ্গার ভার্সন ব্যাটসম্যান। সে সার্ভিসগুলো আমাদের পেতে হবে। হ্যাঁ, আমি জানি আপনারা যারা অনেক খোঁজ খবর রাখেন তারা হয়তো ইতিমধ্যে একটু মুচকি মুচকি হাসতেছেন। সৈকতের নিজের দোষটাও আমি জানি, তার পার্সোনাল লাইফের প্রবলেম, তার ফ্যামিলি লাইফের প্রবলেম, এগুলো তো আছেই। দেখেন, এই সৈকতে কিন্তু 13 বছর বয়সে যখন ওর বাবা মারা গেছে, তখন ওর মা, ওর ছোট 2 ভাই সান আর মুন, ওদেরকে টানছে। ও ওই ছোটো বয়সে ক্রিকেট খেলে যতদূর সম্ভব এই ফ্যামিলিটারে সাপোর্ট করছে। সে একটা ফ্যামিলি ম্যানের ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তারপরে কিছু মানে ঝামেলা হয়েছে। মানুষের জীবন এরকমই, মানুষের জীবন সবসময় একদম ফুলের বিছানায় চলে না। কিছু উল্টোপাল্টা ঘটনা ঘটে যায়, কিছু ভুলও হয়তো হয়েছে সৈকতের, কিন্তু এবং সেগুলোর প্রভাব তার ক্রিকেটিং লাইফেও হয়তো পড়ছে, কিন্তু সেগুলোর ধরে নিয়ে বসে থাকার কিছু নাই। এখন আপনি যদি সেই 2018-19 সৈকতের জীবনে কী ঘটছে, সে সময় সৈকত কোনো ভুল করছে কি না, সেই জন্য আপনি ন্যায়পাল হয়ে এসে আজও সৈকতের পারফরমেন্স অবজ্ঞা করেন এবং সৈকতকে দল থেকে দূরে রাখেন, তাতে সৈকতের চেয়ে আপনার ক্ষতি বেশি হবে। সৈকত তার ক্যারিয়ারে মোটামুটি যে নেম ফেম পাওয়ার, সেটা কিন্তু পেয়ে গেছে। মানে বাংলাদেশের বাস্তবতার কথা বলতেছি, ইন্টারন্যাশনালি হয়তো আরও অনেক কিছু পাওয়ার ছিল তার বা আছে, কিন্তু সৈকতের ক্ষতি আর কতটা হবে?
তার চেয়ে বেশি ক্ষতি হবে বাংলাদেশের। ফলে একটা মানুষের জীবনে টুকটাক অসঙ্গতি ঘটতে পারে, নানা কিছু ঘটতে পারে, সেইগুলোকে ধরে নিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই। এবং সৈকত ইন্টারন্যাশনালি যে তার নাম অনুযায়ী পারফর্ম করতে পারে নাই, সেই দায়টা মোটেও তার ওই সব সমস্যার না। সেই দায়টা পুরোপুরি তাকে রেগুলার সুযোগ না দেওয়ার। শুধু একটা জিনিস আরেকবার মনে করেন যে বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটের সফলতম খেলোয়াড়কে আপনি 5 বছরে 4টা টেস্ট খেলাইছেন, এরপরে আর কোনো কথা চলে? তো আশা করি এরকম রহস্য আর আমরা জন্ম দিব না। মার্শাল, সৈকত, মমিনুল এই টাইপের খেলোয়াড়দের নিয়ে যে তালবাহানা আমরা করছি, এই জায়গা থেকে বেরোয় আসতে হবে। এখন যারা উঠে আসতেছে তাদেরকে অ্যাকচুয়ালি যেটুকু প্রাপ্য সেটুকু সুযোগ দেন, ধারাবাহিকভাবে দেন, দিয়ে তারপরে বলে দেন যে আগামী 1 বছরের ভিতরে তোমার জায়গা নেই, তুমি পারফর্ম করে ফেরো। আশা করি সবার ক্ষেত্রে হবে। সৈকতের জন্য শুভকামনা। সৈকত, আপনার জন্য যত না চাই তার চেয়ে বেশি কাশেম আঙ্কেলের জন্য চাই। কাশেম আঙ্কেল অনেক বড় স্বপ্ন নিয়ে ছিলেন আপনাকে নিয়ে। আমি আশা করি আপনি প্রবল প্রতাপে আবার ফিরে আসবেন, আমরা আপনাকে নিয়ে এর চেয়ে বড় বড় কন্টেন্ট বানাইতে বাধ্য হব। সেই দিনের অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভকামনা।